ইমতিহান টেনশনে পাইচারি করছে। দুই রাগী মানুষ একসাথে হলে কে জানে কি হয়। সামিরা ইমতিহানকে দেখে হেসে বলে, বিসিএস পরীক্ষার সময়ও মনে হয় না কেউ এতটা পেরেশানিতে থাকে। রিল্যাক্স, মেয়েকে সব সামলে নেবে। তুই হিয়াকে জানিস না, প্রচন্ড বদমেজাজি একটা মেয়ে। আর মেঘের রাগ সম্পর্কে তো ভালোই ধারণা আছে। হিয়াকে তো জানি না, তবে মেঘ যা মানুষ, মনে আছে গতবার ওর বার্থডেতে ইরা ওকে কিস করেছিল বলে কি কাণ্ডটাই না করলো। এর জন্যই তো টেনশন হচ্ছে। তুই বরং হিয়াকে টেক্সট করে বলে দে, দেখো এখানে আমার সম্মান জড়িত, তুমি কিন্তু আমার ফ্রেন্ডের সাথে ভালো ব্যবহার করবে। সামিরার কথা মতো টেক্সট করে দিল ইমতিহান। টেক্সট পড়ে মুচকি হেসে হিয়া বলল, তুমি কি আমাকে এতটাই বোকা ভাবো? তোমার সাথে যা ইচ্ছা ব্যবহার করি, তার মানে সবার সাথেই কি তাই করব? মেঘ কৃষ্ণচূড়া গাছের নিচে এসে দেখতে পেল সাদা ড্রেস পরা একটি মেয়ে বসে আছে। যদিও চেহারা দেখা যাচ্ছে না। মেঘ পেছন থেকে ডেকে বলল, এই যে মিস। হিয়া ঘুরে তাকিয়ে চিৎকার করে বলে, আপনি? মেঘও বলে, আপনি? মেঘ ফোনটা বের করে নাম্বার ডায়াল করার আগে মনে মনে বলছে, আল্লাহ, এই মেয়ে যেন না হয়। তারপর ডায়াল করলো। সশব্দে হিয়ার ফোনটা বেজে উঠল। হিয়া ফোনটা কেটে দিয়ে বলে, তার মানে আপনি ইমতিহানের বন্ধু? পুরো দুনিয়াতে মানুষের অভাব পড়েছিল ইমতিহানের জন্য, আপনাকেই বন্ধু হতে হলো। মেঘ একটু সাইডে এসে ইমতিহানকে কল করে বলল, আর কোনো মেয়ে পেলি না? শেষ পর্যন্ত এই থার্ড ক্লাস মেয়ের সাথেই প্রেম করতে হলো। আমি কোনো হেল্প করতে পারবো না, আমি চলে যাচ্ছি। প্লিজ বন্ধু, আমার ওই মেয়ের কথা বাদ দে। আর তুই আমার জন্য সাহায্য করছিস? না, করব না। বিয়ে হয়ে যাক এই মেয়ের, তারপর তোকে আমি এর চেয়ে ভালো ভদ্র সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দেব। দেখ, আমি কিন্তু হিয়াকে নিয়ে সিরিয়াস। ওর কিছু হলে নিজেকে শেষ করে দিতে দুবার ভাববো না। এবার তোর যা ইচ্ছা কর। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সামলে নিয়ে বলল, শুনুন, ব্যক্তিগত শত্রুতা সাইডে রেখে এখন যে কাজ করতে এসেছি তার সমাধান বের করতে হবে। শুনুন, এখন আপনি আর আমি কাজী অফিসে যাব। মেঘ সরে যে বলে, আমি বিবাহিত, আমার বউকে অনেক ভালোবাসি, দ্বিতীয় বিয়ে করতে পারবো না। আমার বউ অনেক সুন্দরী, অনেক সুইট, অনেক কিউট রূপবতী রাজকন্যা, তাকে রেখে আপনার মতো পেতনিকে বিয়ে অসম্ভব। হিয়া বোকার মতো মেঘের দিকে তাকিয়ে থেকে বলে, আরে, কাজী অফিসে যাওয়ার সাথে আপনার বিবাহিত হওয়ার কি সম্পর্ক? দেখুন, বলেছেন সাহায্য করবেন, এবার চলুন। মিসেস মারিয়া আদর্শ অবস্থায় থেকে আরহাকে নিজের পাশে বসিয়ে দিয়ে বলে, আরহা, কাল তোকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হবে। পড়ালেখা করতে ভালো লাগে তো? আরহা খুশি হয়ে বলল, সত্যি? আমি আবারও পড়ালেখা করব? হুম, পড়ালেখা করে অনেক বড় হও। মনে মনে বললেন, আমার ছেলে যেন তখন তোমাকে দেখে আফসোস করে। নীলুর মা এসে মিসেস মারিয়াকে ঔষধ খাইয়ে দিলেন। মিসেস মারিয়া বলল, শোনো নীলুর মা, তোমার আর নীলুর সাথে আমার কথা আছে, তুমি নীলুকে নিয়ে আসো তো। নীলুর মা চলে আসলো। মিসেস মারিয়া আরহাকে বলল, যাও ফ্রেশ হও, আর বিকালে তোমার আঙ্কেলের সাথে বাহিরে যাবে কিছু কেনাকাটা করতে। আরহা চলে আসলো। আসার সময় একবার উকি দিল ছোট সাহেবের রুমের দিকে। এই ছোট সাহেব কই থাকে? একবারও তো দেখলাম না। মনে মনে বলছে আর বেখেয়ালে হাঁটছে। হুট করে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে যেই চিৎকার করবে, তখন মনে হলো কেউ তার মুখ আটকে দিয়েছে। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে আরহা। কারোর গম্ভীর কণ্ঠস্বর কর্ণগোচর হতেই চোখ মেলে তাকালো আরহা। এমনিতেই মেঘ রেগে ছিল, তার উপরে আরহা এসে তার সাথে ধাক্কা খাওয়াতে আরো রেগে গেল। গম্ভীর কণ্ঠে বলল, চোখ কি কপালে রেখে হাঁটো? চোখে দেখতে পাও না নাকি? আরহা বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। ফর্সা শরীর, কালো টি শার্ট, দারুণ মানিয়েছে মেঘকে। আরহাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মেঘ ধমকের সুরে বলে, কি হচ্ছেটা কি? এভাবে তাকিয়ে আছো কেন?
আরহাকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলে, এই মেয়ে, শুনে রাখো, আমার সামনে ভুলেও আসবে না, আমার থেকে দূরে দূরে থাকবে। কথাটা বলে সামনে পা বাড়াতেই মেঘের মনে হলো কেউ তার হাতটা ধরে রেখেছে। পেছনে ফিরে তাকিয়ে দেখে আরহা ধরেছে। তোমার সাহস তো কম না, তুমি আমার হাত ধরেছ কোন সাহসে? আরহা কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি ছোট সাহেব তাই তো, আমাকে ক্ষমা করে দিন, সত্যি বলছি আপনার সামনে আসবো না। রাগে চোয়ালটা শক্ত করে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, যাও এখান থেকে, আর একটা কথা বললে। আর কিছু বলার আগেই আরহা হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলে, ক্ষমা করে দিলে কি হয়? ক্ষমা করে দিন, আমাকে এখান থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় থাকবো? ঠিক মতো কথা বের হচ্ছে না আরহার হেসকির কারণে, তবুও থেমে থেমে বলল, এখানে বরটাও একবারও দেখলাম না। মেঘ নিজেকে সামলে নিয়ে বলে, এই মেয়ে, কান্না থামাও। একটু ধমক দিয়ে বলল, আর চুপচাপ নিজের রুমে যাও, সময় হলে ক্ষমা করে দেব। এখন চোখের সামনে থেকে বিদায় হও। বাচ্চা একটা মেয়ে বলে কিনা এখনো বরকে দেখিনি। নীলু আর নীলুর মা শেষের দিকের কিছু কথা শুনতে পেল। আরহা চোখের পানি মুছতে মুছতে নিজের রুমে চলে আসলো। মেঘ রুমে এসে নিজের শার্টটা খুলে বেডে ছুঁড়ে মেরে বসে পড়ল। মেজাজ তার প্রচণ্ড লেভেলের খারাপ। একে তো হিয়ার যত সম্ভব আজগুবি আইডিয়া, তার উপরে বাসায় এসেই আরহার সাথে সাক্ষাৎ। নিজের সেলফোনটা বের করে ইমতিহানের নাম্বার ডায়াল করলো। ইমতিহান সাথে সাথেই রিসিভ করলো। মেঘ বলল, তুই এই পাগলের সাথে কোনো রকম রিলেশন রাখবি না। দেখ, এভাবে বলিস না, ও একটু রাগী, তবে আমাকে সত্যি অনেক ভালোবাসে। ভালোবাসা? ওই, তুই কি স্বপ্নে বাস করিস? ও তোকে ভালোবাসলে আমাকে এসব বলল কেন? আরে কি বলেছে সেটা তো বলবি, না বললে বুঝবো কি করে? আমাকে বলে, কাজী অফিসে চলুন। আমি কত কিছু বললাম, আমি বিবাহিত, আমার বউ আছে, তাও একই কথা বলেছে, তাই চলে এসেছি। সত্যি তোকে এই কথা বলেছে হিয়া? সত্যি মানে সত্যির বাবা। এই মেয়েকে তুই ভুলে যা, যে অন্য একটা ছেলেকে এক দুইবার দেখেই কাজী অফিসে নিয়ে যেতে চায়, তার ক্যারেক্টার আর কত ভালো হবে বল? ইমতিহান ছেলেটা বড্ড ইমোশনাল। কান্না ভেজা কণ্ঠে বলে, আমি ওকে সত্যি ভালোবাসি। কিভাবে ভুলে যাব বল? ওকে ছাড়া তো চিন্তাও করতে পারি না। দেখ মেঘ, আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। হয়তো হিয়া তোকে অন্য কিছু বলতে চেয়েছে, তুই অন্য কিছু শুনেছিস। মেঘ ধমক দিয়ে বলে, এরকম মেয়েদের মতো কাঁদবি না। ওই মেয়ে ছেড়ে গেলে কি, হ্যাঁ, দুনিয়াতে কি আর মেয়ে থাকবে না? শোন, এভাবে ফ্যাস ফ্যাস করে না কেঁদে রাগীভাবে ওই হিয়ান আর টিয়ার সাথে কথা বল। এরকম ভাবে কথা বলে কোনো মেয়েই থাকবে না। ফোন কাট, আর ওই টিয়াকে ফোন করে ঝাড়ি মার। হিয়া বাসায় ফিরে রাগে গজগজ করছে। কি ছেলে রে বাবা, আমার পুরো কথা না শুনেই ভুলভাল বকে চলে গেল, আমাকে কিছু বলার সুযোগই দিল না। এটা হতে পারে না। হিয়া কারোর কাছে হেরে যাবে না কিছুতেই। নিজের রাগ কমাতে বাক্সে নাগিন গান ছেড়ে উড়াধুরা নাচছে। হিয়ার মা বলছে, আজকে আবার কার সাথে ঝগড়া বাঁধিয়ে এসে বাসায় তাণ্ডব করছিস? বলি শ্বশুরবাড়ি গেলে ঝাঁটার বাড়ি একটাও নিচে পড়বে না। হিয়া গানটা বন্ধ করে দিয়ে তার আম্মুকে এসে বলে, বিয়ে করব তবেই না শ্বশুরবাড়ি? বাজে কথা বন্ধ করো, আগামীকাল তোমার কাবিন। হিয়া জোরে চিৎকার করে বলে, কি? আরহা রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মেঘের মতো করে বলে, চোখ কি কপালে নিয়ে হাঁটো? চোখে দেখতে পাও না? হাত নাড়িয়ে অভিনয় করার সময় আয়নাতে খেয়াল করলো তার এক হাতে চুড়ি নেই। হাসি খুশি মুখটা মুহূর্তে চুপসে গেল। আরহা বেডের ওপরে, আশেপাশে, ওয়াশরুমে, বারান্দায়, সব জায়গায় খুঁজল। না পেয়ে হতাশ হয়ে বেডের পাশে বসে পড়ল। কোথায় রেখেছে? এমন সময় নীলু এসে বলল, তুমি এখনো গোসল করনি? তাড়াতাড়ি যাও। আরহা মুখটা ভার করে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেঘ ফ্রেশ হয়ে এসে বেডে বসে পড়ল।
টেনশনে আছে, বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। বাবা মায়ের কথা মতো থেকে যাওয়া নাকি চলে যাওয়া, এসব ভাবনার মাঝেই হঠাৎ চোখ গেল সাইড টেবিলে গ্লাসের নিচের কার্ডটির দিকে। হাত বাড়িয়ে সেটি নিল। কার্ডটি খুলে ছোটখাটো একটা ধাক্কা খেলো। গোটা গোটা অক্ষরে লেখা, ছোট সাহেব, আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমার ইঁদুরের দাঁত তো, তাই কামড়ে দিয়েছি। আর কখনো এমন হবে না, ক্ষমা করে দিন। কার্ডটি ঘুরিয়ে ফিরিয়ে দেখল মেঘ। মনে মনে ভাবছে, আমাকে বশ করতে চাও? এতটুকু মেয়ের মাথায় কত বুদ্ধি। কার্ডটি ছুঁড়ে ফেলে দিল। হিয়া কোনো মতে বাসা থেকে পালিয়ে মেঘের বাসায় চলে এসেছে। তখন বিকেল প্রায় শেষ। আরহা আর মোর্শেদ আফরোজ গেছেন শপিংয়ে। মেঘ নিজের রুমে, মিসেস মারিয়া সোফায় বসে কফি খাচ্ছেন। এমন সময় কলিং বেল বেজে উঠল। নীলুর মা যে দরজাটা খুলতেই দেখতে পেলেন শাড়ি পরা একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। নীলুর মা জিজ্ঞাসা করলেন, কাকে চাই? মেঘের বাসা এটা না? জি, আমি মেঘের বন্ধুর ওয়াইফ। নীলুর মা সরে দাঁড়ালেন। হিয়া ভেতরে চলে আসলো। মিসেস মারিয়াকে সালাম করলো। মিসেস মারিয়া সালামের জবাব দিয়ে বলেন, কে তুমি মা? আমি হিয়া, ইমতিহানের ওয়াইফ। মিসেস মারিয়া হিয়ার কথা শুনে অবাক হয়ে বলেন, কি বলে এই মেয়ে? ইমতিহান তো বিয়ে করেনি। তুমি যা বলছো ভেবে বলছো তো? কেন আন্টি, বিশ্বাস হচ্ছে না? মেঘ নিচে আসছিল কফির জন্য। হিয়াকে দেখে বলে, আপনি এখানেও চলে এসেছেন? শুনুন, কিছু বলার আগে আমার কথাটা শুনুন। আমি বাসা থেকে পালিয়ে এসেছি, কিছুদিন এখানে থাকবো। এর মধ্যে ইমতিহান এসে আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। প্লিজ আমাকে তাড়িয়ে দেবেন না। মেঘ বলল, ঠিক আছে থাকবেন। তাহলে তখন কাজী অফিসে যাওয়ার কথা কেন বলছিলেন? ভেবেছিলাম ভিডিও কলে বিয়েটা সেরে ফেলবো। মেঘ আর কিছু না বলে চলে গেল। এমনিতেই আরহা নামক অশান্তিতে কমছিল, আর এখন আবার হিয়া নামক অশান্তি এসে জড়েছে। মিসেস মারিয়া হিয়াকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দিলেন, যদিও হিয়া মেয়েটাকে তার মোটেও পছন্দ হয়নি। রাতে সবাই একসাথে খেতে বসলো। মিসেস মারিয়া আরহাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। বিষয়টা হিয়ার মোটেও পছন্দ হলো না। খাবার শেষ করে মেঘ নিজের রুমে চলে গেল। মিসেস মারিয়া সবার সাথে হিয়ার পরিচয় করিয়ে দিলেন। আরহাকে নিজের মেয়ে হিসাবে পরিচয় দিলেন। হিয়া তাচ্ছিল হাসলো মনে মনে। মিসেস মারিয়া আজ আরহার সাথে ঘুমাবে বলে ঠিক করলো। আরহা রুমে এসে শুয়ে পড়ল। যাক, বাঁচা গেছে। ছোট সাহেব কাউকে কিছু বলেনি, কিন্তু মনে মনে চিন্তা করছে, এই বাসায় সবাই আছে, তাহলে আমার বরটা কোথায়? তাকে তো দেখাই হলো না। মনে মনে ঠিক করলো কাল নীলুকে জিজ্ঞাসা করবে। নিজের মায়ের ছবিটা বালিশের নিচ থেকে বের করে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। মিসেস মারিয়া এসে দেখেন আরহা ঘুমিয়ে আছে। আরহার শরীরে চাদর টেনে দেওয়ার সময় আরহার হাতের ছবিটি খেয়াল করল। ছবিটি নিজের হাতে নিয়ে কিছু সময় বিষাদময় দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলেন, জীবনের মোড় কখন কোন দিকে যায় কেউ বলতে পারে। গোছানো জীবনটাই হুট করে একটা ঝড়ে এলোমেলো হয়ে যেতে পারে। মিসেস মারিয়া কি যেন হলো, হুট করেই তার মনে হলো হয়তো নতুন কোনো ঝড় আসবে তাদের জীবনে। আরহার রুমের দরজাটা বন্ধ করে চলে গেলেন মেঘের রুমে। ততক্ষণে মেঘ গভীর ঘুমে। ড্রিম লাইটের হালকা আলোতে মেঘের চেহারা স্পষ্ট। মেঘের দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি যদি জানতে আরহাকে, তবে অবহেলা নয়, মাথায় করে রাখতে। মিসেস মারিয়া নিজের রুমে চলে আসলেন। পুরানো ডায়েরি বের করে কিছুক্ষণ পুরানো স্মৃতি মনে করলেন। কলম দিয়ে অনেক দিন পর ডায়েরিতে কিছু লিখলেন। ডায়েরি রেখে ঘুমিয়ে পড়লেন মোর্শেদ আফরোজের পাশে। হঠাৎ করে কেমন যেন ভয় করছে। মিসেস মারিয়া সব হারিয়ে ফেলার ভয় করছেন যেন। যে ঝড় 13 বছর আগে সব কিছু তছনছ করে দিয়েছিল, ঠিক সেই রকম ঝড়ের আগমনের আভাস পাচ্ছেন। সকালে আরহাকে
স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো ক্লাস 8-এ। বছরের মাঝখানে আবারও ক্লাস ড্রপ, দুটোর জন্যই এখন আরহার পড়ালেখার প্রেশার একটু বেশি। আরহার জন্য 3-4টে প্রাইভেট টিউটর ঠিক করে দিলেন। এভাবে খুব ভালোই চলছিল আরহার জীবন। প্রায় 1 সপ্তাহ পর হঠাৎ মেঘ আরহার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় খেয়াল করলো আরহার টিচার আরহার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেই স্যারের কলার চেপে ধরে বলে, তোর সাহস কি হলো ওর দিকে বাজে নজরে তাকানোর? কলার ধরে টেনে নিচে নিয়ে আসলো, ধাক্কা দিয়ে বের করে দিল বাসা থেকে। পকেট থেকে কিছু টাকা ছুঁড়ে মেরে বলে, তোদের মতো কিছু মানুষের জন্যই আজকাল কেউ টিচারদের বিশ্বাস করতে পারে না। ততক্ষণে বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। মেঘ মিসেস মারিয়াকে বলে, আমি যে কদিন আছি ওকে আমিই পড়াবো। হিয়া ভুরু কুচকে তাকিয়ে রইল মেঘের চলে যাওয়ার দিকে। সেদিনের পর থেকে মেঘ একবারের জন্যও কথা বলেনি হিয়ার সাথে। হিয়া বলতে চাইলেও এড়িয়ে গেছে। বিষয়টি হিয়ার ইগোতে হার্ট করেছে। মনে মনে ভাবছে, যে ছেলে নিজের বোনকে নিয়ে এত পসেসিভ, সে নিজের ওয়াইফের জন্য তো আরো বেশি পসেসিভ হবে। নীলু মনে মনে বেজায় খুশি। তার অবশ্য কারণ আছে। সেদিন যখন আরহা জানতে চেয়েছিল তার বর দেখতে কেমন, এখন সে কোথায়, তখন নীলু বলেছিল সে রূপকথার দেশে, তোর জন্য জাদুর কাঠি আনতে গেছে, আর দেখতে একেবারে রাজকুমার। এতদিনে নীলুর সাথে আরহার ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আরহা নিজের রুমে বসে বসে ভাবছে, এই লোক এত রাগী। সেদিন স্কুল থেকে ফেরার পথে শাওন তার হাত ধরেছিল বলে কি রাগটাই না দেখালো। আমি তো কিছুতেই এই ছোট সাহেবের কাছে পড়ব না। এমন সময় নীলু পেছন থেকে এসে বলে, ভালোই হলো বল, এখন থেকে রোজ 2-4টা বেতের বাড়ি পড়বে তোর পিঠে। খুব খুশি তাই না? অনেক। শোনো, প্রত্যেকটা আঘাতের হিসাব রেখে দেব, পরে আমার বর আসলে প্রতিশোধ নেব। নীলু জোরে হেসে হেসে বলে, হ্যাঁ রে, তুই বরের চেহারাটা না দেখে বিয়ে করে নিলি? এবার তোর বর যদি তোর নাকের ডগায় ঘুরে বেড়ায় তাও তো চিনতে পারবি না। আরহা রাগ দেখিয়ে বলল, কে বলল চিনতে পারবো না? মা বলেছিল নিজের মানুষের গা থেকে আপন আপন একটা গন্ধ পাওয়া যায়, ঠিক সেই গন্ধ শুকেই চিনে নেব। ওরে পাকা বুড়ি, তোর বার্থডে কবে রে? না মানে 13 থেকে 14 কবে হবে? এই শোনো, কাউকে বলবে না, আমার বার্থডে তো এই মাসের 21 তারিখে। সত্যি বলছিস? আরে মিথ্যা বলবো কেন? এদিকে আয় তো আরহা। আরহা কাছে আসতে নীলু আরহাকে বলে, তুই তো বড় হয়ে যাচ্ছিস, আমি কি সবসময় ছোট থাকবো নাকি? এরই মধ্যে মেঘ আরহার রুমে আসলো। মেঘকে দেখে নীলু আস্তে করে বের হয়ে গেল। মেঘ আরহার দিকে তাকিয়ে বলে, পরীক্ষায় ফেল করে আমাদের বাড়ির নাম ডুবানোর প্ল্যানিং করছো? আরহা কিছু বলতে যাবে, বুঝতে পারছে না এই লোককে দেখলেই তার কথা কেন যেন ফুরিয়ে যায়। সেদিনের পর থেকে আরহাকে পড়ানোর দায়িত্ব মেঘের। মেঘের মনে আরহাকে নিয়ে যে অভিমানের মেঘ জমেছিল তাও কেটে যাচ্ছে আস্তে আস্তে। সব কিছুই ঠিক চলছে। সন্ধ্যাবেলা মেঘ আরহার রুমে আসলো আরহাকে পড়াতে। মেঘকে দেখলেই আরহার ভীষণ ভয় হয়। এই তো সেদিন একটু ভুল হয়েছিল ম্যাথে, তাই বলে 1 ঘন্টা বাগান পরিষ্কার করিয়েছে। কি বজ্জাত! মেঘ আরহাকে অন্যমনস্ক দেখে বলে, এসব ভাবনা আমার চলে যাওয়ার পরও ভেবে নিও। এখন পড়তে বসো। যা পড়া দিয়েছিলাম কমপ্লিট করেছো? জি। ফাইনাল এক্সামের আর কতদিন বাকি আছে? 2 মাস 9 দিন। বোর্ড এক্সাম যেভাবেই হোক রেজাল্ট ভালো হতে হবে। এর মধ্যে নীলু চলে আসলো। নীলুও মেঘের কাছেই পড়ে আরহার সাথে। পড়া শেষ হতেই নীলু চলে গেল। আরহা একইভাবে বসে আছে, একটুও নড়ছে না। নিজের হাত দুটো পেটে রেখে দাঁতে দাঁত চেপে বসে আছে, অপেক্ষায় আছে কখন মেঘ এই রুম থেকে বের হবে। মেঘ আরহার দিকে খেয়াল করলো, চেহারায় কেমন যেন খিচে রেখেছে, চোখ টলমলো করছে।
মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। মেঘ খানিক সময় আরহার দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিল, উঠে চলে যাবে। এমন সময় আরহাকে বলল, আমাকে এক গ্লাস পানি দাও তো। আরহা যেন শুনতেই পেল না মেঘ কি বলেছে, একইভাবে বসে আছে। মেঘ আবারও বলল, বললাম তো পানি খাবো, নিয়ে এসো। আরহার মনে মনে খুব রাগ হচ্ছে। এমনিতেই এই অসহ্য যন্ত্রণা, তার উপরে এই লোকের বিরক্তিকর কথা। মেঘ রেগে বলল, এই ওঠো, তুমি উঠে দাঁড়াও। আর না হয় বলো কি সমস্যা তোমার। নিচু স্বরে বলল, আপনাকে বলা যাবে না, আপনি চলে যান। কি এমন কথা, আমাকে বলা যাবে না? বলতেই হবে, বলো। আরহা এবার কেঁদেই দিল, কেন জোর করছেন? বললাম তো বলা যাবে না। আমাকে বলো, কেউ তোমাকে কিছু বলেছে? স্কুলে কারোর সাথে ঝগড়া হয়েছে? আরহা তো নিজেই বুঝতে পারছে না তার কি হয়েছে। সেদিন নীলু বলেছিল 13 থেকে 15 বছর বয়সের মধ্যে মেয়েদের প্রতি মাসে কিছু হয়, আর সেটাকে পিরিয়ড বলে। তখন পেটে যন্ত্রণাও হয়। আরহা বুঝতে পারছে না সেটাই হলো নাকি অন্য কিছু। আরহাকে চুপ থাকতে দেখে মেঘ উঠে এসে আরহাকে এক টানে দাঁড় করিয়ে দিয়ে বলে, বললাম তো, বলো কে তোমাকে কি বলেছে। আরহার উত্তর দেওয়ার পূর্বে মেঘের চোখ গেল চেয়ারে লেগে থাকা রক্তের দিকে। মেঘ আরহাকে ধরে চেয়ারে বসিয়ে দিয়ে বলে, এটা কি তোমার প্রথমবার? মানে এর আগে এরকম হয়েছে তোমার? আরহা মাথা নাড়িয়ে না বোঝালো। মেঘ নিজের ফোনটা বের করে একটা ভিডিও প্লে করে আরহার হাতে দিয়ে বলল, তুমি এই ভিডিওটা দেখতে থাকো, আমি আসছি। আর হ্যাঁ, আমি না আসা অবধি এখানেই বসে থাকবে, একটুও নড়বে না। আমি যাব আর আসব। ভিডিও দেখে আরহা বুঝতে পারলো তার কি হয়েছে। এখন ভীষণ লজ্জা পাচ্ছে। সি, ছোট সাহেবের সামনে এইসব হতে হলো। এর মধ্যে মেঘ প্রয়োজনীয় জিনিসটা নিয়ে এসেছে। মেঘ আরহার হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে নাও, আর কিছু খেয়ে ঔষধটা খেয়ে নিও, তাহলে কষ্টটা কমে যাবে। আর শোনো, চেয়ারটা পানি দিয়ে পরিষ্কার করে রেখো। মেঘ চলে যেতেই আরহা ছুটে যায় ওয়াশরুমের দিকে। রুমে এসে ভাবছে, একটা বাচ্চা মেয়েকে পেলে পুষে বড় করে বউ হওয়ার উপযোগী করে তুলতে হবে। তবে বাচ্চাটা কিউট আছে, আই লাইক ইট। এভাবেই ছোট ছোট কেয়ার আর শাসনে চলছিল আরহা আর মেঘের জীবন। ইদানিং তো বলতে গেলে মেঘ আরহাকে চোখে হারায়। আরহার প্রতি তার এত কেয়ার দেখে মিসেস মারিয়া আর মোর্শেদ আফরোজ ভীষণ খুশি। তবে সত্যিটা জানার পর থেকে হিয়া মেনে নিতে পারছে না ব্যাপারটা। হিয়া সহ্য করতে পারছে না আরহাকে। যদিও আরহা মেঘের ওয়াইফ, এই কথাটা মেঘ নিজেই বলেছে হিয়াকে। তবে এটাও বলেছে এই কথাটা আরহা এখনো জানে না তার হাজবেন্ডকে। আরহার প্রতি সকলের ভালোবাসা, সকলের কেয়ার দেখে হিংসে হয় হিয়ার। সে যে মেঘের পরিবার আর মেঘকে নিজের করে নিতে চাইছে। ইদানিং ইমতিহানকে ইগনোর করছে, কথায় কথায় ঝগড়া হচ্ছে ওর সাথে। একদিন দুপুরে সবাই যখন খাবার খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মিসেস মারিয়া বলেন, মেঘ চলো আমরা সবাই মিলে কক্সবাজার থেকে ঘুরে আসি। মেঘ বলল, যাওয়াই যায়, আর তাছাড়া সামনের সপ্তাহে আমার ফ্লাইট, আমাকেও তো চলে যেতে হবে। তবে এবার গেলে সব ব্যবস্থা করে একেবারে ফিরে আসব। ঠিক আছে, তবে আজ বিকালেই রওনা হব, তোমরা সবাই নিজেদের প্যাকিং করে নিও। আরহা তো ভীষণ খুশি, জীবনে প্রথম কোথাও সে ঘুরতে যাচ্ছে। যদিও মাঝে মাঝে নিজের বরের কথা ভেবে মন খারাপ হয়, তবে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেয় তার বর অনেক শিক্ষিত হয়ে ফিরে আসবে। ভালো কিছুর জন্য অপেক্ষা তো করতেই হবে। যদিও এসব কথা আরহাকে মিসেস মারিয়াই বলেছে। আরহা প্যাকিং করছে, আর এমন সময় মেঘ আরহার রুমে আসে। মেঘকে দেখে আরহা বলে, কিছু বলবেন ছোট সাহেব? না, তবে আগামীকাল তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। কি সারপ্রাইজ, বলুন না। আগামীকাল নিজের চোখেই দেখে নিও। আরহার রাগ হলো, পুরো কথা না বলেই চলে গেল বজ্জাত লোকটা। মেঘ দরজার পাশে দাঁড়িয়ে আরহার কথাগুলো শুনে মুখ টিপে হাসলো, আর মনে মনে বলছে, কাল তুমি তোমার বরকে দেখতে পাবে। আমি 3 বছরের জন্য চলে যাচ্ছি, তাই তোমাকে সত্যিটা বলে যেতে চাই।
তৈরি থেকো বোকা বউ। হিয়া নিজের রুমে বসে বসে ভাবছে, আমি এটা হতে দিতে পারি না, কিছুতেই না। যেভাবেই হোক এদের আলাদা করতেই হবে। হিয়া কিচেনে আসলো, কেউ তখন আশেপাশে নেই, সবাই প্যাকিং করতে ব্যস্ত। হিয়া গ্যাসের পাইপটা লিক করে দিয়ে চলে আসলো, যদিও তার উদ্দেশ্য ছিল শুধু আরহাকে কষ্ট দেওয়ার, কিন্তু ঘটল ভিন্ন ঘটনা। আরহা প্যাকিং শেষ করে নিচে আসলো পানি নিতে। রুমের জগে পানি ফুরিয়ে গেছে তাই। আরহা পানি নিয়ে কিচেন থেকে বের হচ্ছে, তখন মেঘ নিচে নামছে। মেঘ আরহার দিকে একবার ফিরে তাকালো। আরহা উপরে উঠছে, এমন সময় মেঘ বলে, একটু রেডি হয়ে নিচে আসো, তোমাকে নিয়ে শপিংয়ে যাব। চিন্তা করো না, সাথে নীলুও যাবে। তোমরা আসো, আমি নিচে ওয়েট করছি। আরহা আর নীলু বের হওয়ার সময় হিয়াও তাদের সাথে যুক্ত হলো। নীলু ইহিয়াকে দুই চোখে সহ্য করতে পারে না। মেঘ গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, আরহাকে দেখেই গাড়ির সামনে দরজাটা খুলে দিল। এটা ছিল আরহার প্রতি মেঘের প্রথম ভালোবাসার প্রকাশ। মেঘ চাইছিল আরহার সামনে এসে বসুক। ঠিক সেই সময় হিয়ার সামনে বসতে নিলে মেঘ আস্তে করে হিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে, এখানে আরহা বসবে। হিয়া চুপচাপ পেছনে যেয়ে বসে। নীলুও যাওয়ার আগে আরহার কানে কানে মুখ নিয়ে বলে ওঠে, তুই সামনে বস, না হলে মনে হবে ছোট সাহেব আমাদের ড্রাইভার। আরহাকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল পেছনের সিটে। আরহাও মুখ ফুলিয়ে বসে পড়ল মেঘের পাশের সিটে। মেঘ গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে, কি হতো যদি তোমার বয়স আর 2 বছর বেশি হতো? তাহলে তো জমিয়ে প্রেম করা যেত। এই যে 3 বছরের জন্য চলে যাচ্ছি, অথচ তোমাকে একবারও জড়িয়ে ধরতে পারবো না, আর না পারবো একটু মন খুলে কথা বলতে। শপিং শেষ, রেস্টুরেন্টে সবাই মিলে কিছু খেয়ে নিল। যদিও মেঘ চাইছে আরহার সাথে কিছু স্মৃতি তৈরি করতে, কিন্তু রাতে যেহেতু তাদের বের হতে হবে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। মেঘ চোরা চোখে আরহার দিকে তাকাচ্ছে আর ভাবছে, কবে তুমি আমার পূর্ণ বউ হবে বোকা পাখি? ইস, কত বছর অপেক্ষা করতে হবে। ততদিন আমাকে ভুলে যাবে না তো বোকা পাখি? আরহা মেঘের দিকে তাকিয়ে বলে, আমার দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি ড্রাইভ করুন, বাসায় যেতে হবে তো। আমাকে তো পরেও বকতে পারবেন। মেঘ বোকা বনে গেল। এখানে বকা আসলো কোথা থেকে? মুচকি হেসে বলে, সারাদিন বকার কাজ করলে তো বকা খেতেই হবে। আর কথা না বাড়িয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তবে কে জানতো তাদের এই সুন্দর মুহূর্ত কিছু সময়ের জন্য, তারপর তাদের জীবনে এমন ঝড় বয়ে যাবে, দুটি মানুষের জীবন তখন একেবারে ভিন্ন পথে মোড় নেবে। কি অপেক্ষা করছে তাদের জন্য সে বিষয়ে কেউই অবগত নয়। খোলা আকাশের নিচে ঝুম বৃষ্টিতে ভিজছে আরহা আর নীলু। সামনেই বিশাল পুকুর, বৃষ্টির পানি আড়াল করছে আরহার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো। মন খুলে কাঁদার জন্য বৃষ্টি সবচেয়ে বেশি উপযোগী। আরহা চিৎকার করে কাঁদছে। নীলু একটু দূরে দাঁড়িয়ে দেখছে, তবে কোনো বাধা দিচ্ছে না। আরহা আর নীলু এই 4 বছরে কত কিছু সহ্য করেছে তা শুধু ওরা দুজনেই জানে। নীলু মনে মনে ভাবছে, এইটুকু মেয়ের জীবনে যা ঝড় বয়ে গেছে তাতে এ কান্না কিছুই না। কাঁদলে যদি নিজের মনটাকে একটু শান্ত করতে পারে। প্রায় ঘন্টা খানেক কাঁদার পরে নীলু এসে আরহার কাঁধে হাত রাখলো। আরহা নীলুকে ধরে বলে, কেন আমার সাথে এমন হলো বলো? আমি সত্যি অপয়া, অলক্ষী। আমার জন্য সবার খারাপ হয়। আমি এতটাই হতভাগা যে আমার সব প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, তুমিও চলে যাবে, তাই না? এসব কি বলছিস? আমি কোথাও যাব না তোকে ছেড়ে। তুই আমার ছোট বোন, বোনকে কখনো একা ছেড়ে যাওয়া যায়? আচ্ছা, আমার বর তো আর কোনোদিনও আমার কাছে ফিরবেই না। আমি চাইলেও তার মুখ আর দেখতে পারবো না, তাই না আপু? ঠিক আসবে একদিন, আর নিজের ভুলের জন্য ক্ষমাও চাইবে। আর না আসলেও বাকি, এত কম সময়ে জনপ্রিয় সিঙ্গার আদিয়াত নুজহাত আরহা, যার জন্য হাজার হাজার ছেলে পাগল, তাদের ভেতর থেকে একজনকে বেছে নেব। কি বলিস? আর তাছাড়া প্রান্ত বলে ছেলেটাকে আমার কিন্তু দারুণ লাগে।
তাহলে তাকে তুমি রেখে দাও। আমি শুধু একবার তার মুখোমুখি হতে চাই। বিয়ের পরের দিন থেকে আজ পর্যন্ত আমার সামনে না আসার কারণটা জানতে চাই। আমাকে আমার অধিকার থেকে কেন বঞ্চিত করা হলো? ছোট সাহেব যা বলল তাই বিশ্বাস করলো। একবারের জন্যেও আমার কাছে সত্যিটা জানতে চাইলো না। এসবের উত্তর তাকে দিতেই হবে। নীলু মনে মনে ভাবছে, কার কাছে যাবে তুমি? সেই তো তোমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিল। তার ভুল কি ভাঙতে পারবে? তোমাকে যে এই সম্পর্ক ত্যাগ করতেই হবে। সে কোনো দিন তোমার হবে না। কি করে বলবো তোমাকে? সে আর হয়তো ফিরবেও না। নীলু আরহার হাত ধরে বলে, অনেক হয়েছে, এবার চল, রাতে প্রোগ্রাম আছে, ভুলে গেছিস? ড্রিম হলি পার্কে আজকের কনসার্ট, কমপক্ষে 2টো গান গাইতে হবে। চিন্তা করো না, ঠিক পারবো। ঠান্ডা লেগে যাবে তো, চল এক্ষুনি। আরহা বাসায় এসে ড্রেস চেঞ্জ করে নিল। আয়নায় নিজেকে দেখে বলছে, তোর রূপ মূল্যহীন, তোর সৌন্দর্যের কোনো মর্যাদা নেই। কি হবে এই রূপ দিয়ে? রাগে নিজের বড় নখ দিয়ে নিজের গালে আঘাত করে রক্তাক্ত করে ফেলল। নীলু রুমে ঢুকতেই এসব দেখে আরহাকে আটকালো। পাগল হয়ে গেছিস? এসব কি করছিস? আমি এই রূপ, এই সৌন্দর্য চাই না। এগুলো আমার অভিশাপ। চুপ, আর একটাও বাজে কথা বলবি না। একজন সার্ভেন্ট ডেকে ফার্স্ট এইড বক্সটা আনিয়ে ঔষধ লাগিয়ে বলল, নিজেকে দোষ দেওয়া বন্ধ কর। দীর্ঘ 4 বছর পর বাংলাদেশে ফিরছে মেঘ। সেদিনের পর আর এদেশের মাটিতে পা রাখেনি মেঘ। আজও আসতো না, তবে ইমতিহানের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। হিয়া নামক কালো অধ্যায় থেকে বেরিয়ে এসে নতুনভাবে নিজের জীবন শুরু করেছে ইমতিহান। তার ভুলের জন্য বন্ধুর জীবন নষ্ট করবে না, তাই এসেছে। নয়তো এদেশে ফেরার ইচ্ছে 4 বছর আগেই দাফন করে গেছে। ইমতিহান বলল, তুই কি আমাদের বাসায় যাবি নাকি নিজের বাসায়? মুহূর্তেই মেঘের ভেতরে হাহাকার করে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, তুই এখন বাসায় যা, আমি রাতে আসছি। মানুষ অতীত থেকে যতই পালাতে চায়, অতীত ততই গভীরভাবে সামনে আসে। পুরানো ক্ষতগুলো বারবার দগ্ধ হয়ে ওঠে। আরহা দাঁড়িয়ে আছে পুরানো কিছু ফটো ফ্রেমের সামনে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়তেই গাল দুটো জ্বলে উঠল। তবে হৃদয়ে যে গভীর ক্ষত, তার তুলনায় এই ক্ষত নিতান্তই নগণ্য। মিসেস মারিয়ার ছবির দিকে তাকিয়ে বলে, তোমার ছেলে আমার দিকে ফিরেও তাকালো না, একটিবার আমার খোঁজও নিল না, কখনো জানতেও চাইল না আমি কেমন আছি। ভাবছো তোমার ছেলেকে ভালোবাসি, যাকে চোখের দেখা দেখিনি, তার প্রতি ভালোবাসা কোথা থেকে আসবে? তবে আমার হৃদয়ে তার জন্য যে জায়গা ছিল, সেই জায়গাটা আজও আছে, তবে শূন্য। হয়তো কোনোদিন আর পূর্ণ হবে না। কি দোষ আমার বলো? কেন তোমরা সবাই আমাকে একা করে দিয়ে চলে গেলে? আমার যে বড্ড কষ্ট হয়। এই একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে খায়। তবে আমি খুঁজে বের করব, তাকে বের করবই। আমার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে তাকে। নীলু ডেকে উঠল আরহাকে, নিচে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আলতো হাতে চোখের জলগুলো মুছে নিল। খোলা চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নিয়ে নিচে চলে আসলো। কি এমন জরুরি কথা বলো? শোন, ইমতিহান বাংলাদেশে আসছে, আমার সাথে মিট করতে চাইছে। দেখা দেখতো কতগুলো মেসেজ করেছে, কি রিপ্লাই করব? কোথায় আসতে বলবো বুঝতে পারছি না। বাসার ঠিকানা দিয়ে দাও, তাহলেই তো হয়। তুই বোকাই রয়ে গেলি। আমরা দুজন মেয়ে বাসায় থাকি, একটা ছেলেকে বাসায় ডাকা ঠিক হবে না। তার চেয়ে আজ রাতে কনসার্টে আসতে বলি, কি বলিস? আইডিয়া খারাপ না। আমরা কনসার্ট শেষে দুলাভাইয়ের সাথে দেখা করব। আগেই দুলাভাই? আজকে ফার্স্ট দেখা। আগে দেখ, দেখতে যাচ্ছি সালমান খানকে। আর যে যদি দেখি অমিতাভ বচ্চন, তখন দুজনেই হ্যান্ডসাম। আর তার মানে কি? হুম, বাবা নাকি দাদার বয়সী? আরহা হাসতে বলে, তোকে কতবার বলেছি ভিডিও কল করে একবার দেখে নে। তবে যাই বলিস, আমার কেন যেন মনে হয় যে কয়টা পিক পাঠিয়েছে সবই রিয়েল। শোন, তোমার মনে এখন কি বাজছে জানো? কি?
প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিন দেশে, ইচ্ছে নিয়ে পালাবার। তুই থাক, শিল্পী হয়েছিস, তাই সব সিচুয়েশনে গান গাইতে হবে। আমি আছি টেনশনে, কি ড্রেস পরবো, কিভাবে আমাকে দেখলে ইমপ্রেস হবে। এবার বোকা বোকা কথা তুমি বলছো। শোনো, আজকে কোনো কৃত্রিম প্রসাধনী ব্যবহার করবে না, একদম ন্যাচারাল থাকবা। যাকে ভালোবাসো, যার সাথে পুরো জীবন কাটাতে চাও, তার সামনে নিজেকে নিজের মতো করে তুলে ধরো, কারণ পুরো জীবন তাকে তোমার এই সিম্পল ভাবেই দেখতে হবে। ঠিক বলেছিস, তাহলে আজ নো মেকআপ। মেঘ দাঁড়িয়ে আছে কবরস্থানের পাশাপাশি, 3টি কবর। যাওয়ার আগে একটা কাঠ গোলাপ গাছ লাগিয়েছিল কবরের পাশে, সেটিতে এখন ফুলে ফুলে রঙিন কিছু ফুল কবরের ওপরে ছড়িয়ে আছে। হাঁটু মুড়ে বসে পড়ল। দীর্ঘ 4 বছর পর মেঘের চোখ থেকে অশ্রু ঝরছে। ঢাকা শহরের ব্যস্ত নগরীতে হাজার মানুষের কবরের ভিড়ে প্রিয়জনের কবরের পাশে অশ্রু বিসর্জন দিচ্ছে এক যুবক। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কবর রক্ষী। 4 বছরে এই কবরের পাশে কোনো ছেলেকে আসতে দেখেনি, তবে প্রতি মাসে অন্তত 2বার করে 2টি মেয়ে আসে। তাকে টাকাও দেয় কবরের দেখাশোনা করতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। মেঘ অস্পষ্ট স্বরে ডেকে উঠল, মম। কয়েকবার ডাকলো, মম কথা বলবে না, কথা বলবে না আমার সাথে। ওই একটা মেয়ে আমার জীবন থেকে সব কেড়ে নিল। কেন তাকে আমার জীবনে জড়ালে মম? আমার জীবনের সব রং ধুয়ে মুছে দিয়েছে সে। আমি তাকে ক্ষমা করব না, কখনোই না।